তে তখনই জ্ঞান হারিয়ে ফেলে। তের যখন জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করলো একটা জঙ্গলের মধ্যে, যেখানে চারপাশে বিশাল প্রাচীন গাছ, অদ্ভুত নীল রঙের ঘাস আর চারিদিকে কুয়াশায় ঢাকা। জায়গাটা যেমন সুন্দর তেমনই ভয়ানক। তে ভয়ে কাঁপতে কাঁপতে সোজা হয়ে দাঁড়ালো। হঠাৎই সে দূর থেকে শুনতে পেল ঘোড়ার খোরের শব্দ। শব্দে তের শরীর ভয়ে যেন ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। তে ভয়ে ভয়ে চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছে। তখনই সে দেখতে পেল তার ডান দিক থেকে কুয়াশাপুরে একটা ধবধবে সাদা ঘোড়ায় চড়ে সামনে এসে দাঁড়ালো এক অশ্বরোহী। তে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। পরনে সেই রাজকীয় পোশাক, পিঠে তরবারি। এ তো তার ক্যানভাসের সেই ছেলেটা। তে ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়েছে। সে বিশ্বাস করতে পারছে না তার স্বপ্নের সেই মানুষটা কিভাবে তার সামনে এসে দাঁড়ালো। তে তো অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়েছে। এদিকে রাজপুত্র জঙ্কক ঘোড়া থেকে নেমে তীব্র গতিতে তের দিকে এগিয়ে এলো। তার ধারালো তরবারিটা তের গলায় ঠেকিয়ে সে গম্ভীর মেঘমন্ত্র স্বরে বলল, কে তুমি? আমার রাজ্যের এই নিষিদ্ধ মায়াবী জঙ্গলে কিভাবে প্রবেশ করলে? তুমি নিশ্চয়ই শত্রুপক্ষের পাঠানো কোনো গুপ্তচর, তাই না? তে ভয়ে চোখ বন্ধ করে ফেললো। তার ঠোঁট কাঁপছিল। সে কোনো মতে বলল, আমি কোনো গুপ্তচর নই। আমি তে। আমি তো আমার ঘরে ঘুমোচ্ছিলাম। তুমি তো আমার স্বপ্নের সেই রাজপুত্র। স্বপ্ন? জঙ্কুকের তরবারির হাতটা কিছুটা শিথিল হলো। সে তের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো ছলনা ছিল না, ছিল এক অদ্ভুত সরলতা। জঙ্কুক তরবারিটা খাপে পুরে নিয়ে একটু কাছে এগিয়ে এলো। তের মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। জঙ্কুক তের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কোন স্বপ্নের কথা বললে? তে ভয়ে সবকিছুই অস্বীকার করে। সে বলে, না না, আমি কোনো স্বপ্নের কথা বলিনি। জঙ্কুক দেখে দেখে বুঝতে পারে সে অনেক বেশি ভয় পেয়ে আছে, তাই তাকে স্বপ্ন নিয়ে আর কোনো প্রশ্ন করে না। এরপর জঙ্কুক দেখে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছো তুমি? তুমি কি আমার রাজ্যের নাকি অন্য কোনো রাজ্যের? একা যেতে পারবে নাকি এগিয়ে দেব? তে তো ভয়ে কিছুই বলতে পারছে না। সে শুধু বলে, আমি জানি না আমি কোথা থেকে এসেছি। আমি তো আমার ঘরে ছিলাম। কিভাবে আমি এই জঙ্গলে এসে পড়েছি আমি জানি না। জঙ্কুক কিছু একটা বুঝতে পারে আর মনে মনে ভাবে, তার মানে তুমি এই পৃথিবীর কেউ নয়। আমার পূর্বপুরুষদের বইতে আমি পড়েছিলাম এই জঙ্গলের শেষ প্রান্তে এক অন্য পৃথিবী আছে। কিন্তু কিন্তু সেখানে তো যাওয়া বা সেখান থেকে আসা কঠোরভাবে নিষিদ্ধ। জঙ্কুক এসব মনে মনে ভাবতে ভাবতে বুঝতে পারে, এই মেয়েটিকে যদি তার রাজ্যের নিষ্ঠুর মন্ত্রীরা দেখতে পায় তবে তাকে বাঁচানো যাবে না। জঙ্কুক দেখে কিছু বুঝতে দিতে চায় না। সে তখনই তের হাত ধরে আর বলে, চলো আমার সাথে। কোথায় যাব? আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো। না না, আমি আমি বাড়ি যেতে চাই। তুমি এখান থেকে এখন বাড়ি যেতে পারবে না। যেহেতু তুমি তোমার বাড়ি কোথায় মনে করতে পারছো না, তাই তুমি এখন বর্তমানে আমার সাথে আমার রাজপ্রাসাদে থাকবে। তে কি বলবে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এমন সময় জঙ্কুক ঘোড়ার খুরের আওয়াজ পায়। জঙ্কুক ভাবে এই দুনিয়ার যদি কেউ তেকে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই তাকে মৃত্যুদণ্ড দিবে। জঙ্কুক কি করবে বুঝতে না পেরে তের হাত ধরে টান দেয় আর বলে, চুপচাপ ঘোড়ায় উঠে বসো। কিন্তু আমি আপনার সাথে যেতে চাই না। তুমি কি চাও না চাও সেটা শোনার এখন আমার সময় নেই। এই বলে জঙ্কুক তেকে কোলে তুলে ঘোড়ায় বসিয়ে দেয় আর নিজেও তাড়াহুড়ো করে ঘোড়ায় উঠে রওনা দেয় রাজপ্রাসাদের দিকে। এরপর জঙ্কুক সবার চোখ ফাঁকি দিয়ে তেকে রাজপ্রাসাদের এক গোপন কক্ষে নিয়ে আসে। জঙ্কুক তেকে কক্ষে রেখে বের হতে গেলেই তে তাকে পেছন থেকে ডাক দেয়, রাজামশাই। জিয়ন জঙ্কুক, জি রাজামশাই, কি বললেন? এরপর জঙ্কুক তের দিকে ঘোরে আর বলে, আমার নাম জিয়ন জঙ্কুক। যেহেতু তুমি আমার রাজ্যের কেউ না বা তুমি আমার পৃথিবীরই কেউ না, তাই তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো, অথবা চাইলে শুধু জঙ্কুক বলতে পারো। আচ্ছা, এবারে বলো কি বলতে চেয়েছিলে? আসলে আমি আমার বাড়ি যেতে চাই। তো যাও, তোমাকে বারণ কে করেছে? তুমি বোঝার কেন চেষ্টা করছো না? তুমি তোমার বাড়ির আশেপাশে তো দূরের কথা, তুমি তোমার পৃথিবীতেই নেই। তে তো এবার জঙ্কুকের ঝাড়ি শুনে পুরো কান্না করে দেয় আর বলে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি কিভাবে আমার বাড়িতে যাব? আমি শুধু আমার বাড়িতে যেতে চাই। জঙ্কুক তের কান্না দেখে তের দিকে এগিয়ে যায় আর নরম সুরে বলে, দেখো তুমি ভয় পেও না। আমি তোমার কোনো ধরনের কোনো ক্ষতি করব না। আর আমি যদি পারতাম তাহলে অবশ্যই আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসতাম। কিন্তু তুমি বোঝার চেষ্টা করো, তুমি তোমার পৃথিবীতে নেই।
এ কথা শোনা মাত্রই তের কান্নার গতি আরো বেড়ে গেল। তে তো জঙ্গলে তার জ্ঞান ফেরার পরে বুঝতে পেরেছিল এটা কোনো রহস্য ঘেরা জঙ্গল। এখন তো সে পুরো শিওর হয়ে যায়। এরপর তে জঙ্কুকের কাছে জানতে চায়, তাহলে আমি এখান থেকে কিভাবে আমার পৃথিবীতে যাব? সেটা তো আমার জানা নেই। তবে এখানে সবসময় আমি তোমার পাশে আছি। তোমার ভয় পাওয়ার দরকার নেই। তবে আমি আমার পূর্বপুরুষদের বই পড়েছিলাম, এই দুই পৃথিবীর মাঝের মহাজাগতিক দরজা বহু বছর বা শত বছর পর একবারই খোলে। আর প্রকৃতি বাছাই করে এই পৃথিবী থেকে একজন ওই পৃথিবীতে পাঠায়, নয়তো ওই পৃথিবী থেকে একজনকে এই পৃথিবীতে পাঠায়। আর এবার হয়তো প্রকৃতি তোমাকেই পছন্দ করেছে। তে এবারে পুরো ব্যাপারটা বুঝতে পারে। তার তো এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। রাজপ্রাসাদের গোপন কক্ষে তের দিনগুলো কাটতে থাকে জাদুকরী আবেশে। কিন্তু দিনগুলো তের জন্য মোটেই সহজ ছিল না। এক অচেনা মহাবিশ্ব, মাথার উপরে দুটো অদ্ভুত চাঁদ, আর দিনের বেশিরভাগ সময় একা পার করা। তবে জঙ্কুক কাজের ফাঁকে যখনই সময় পেত তখনই তের সাথে দেখা করতে আসতো, তের সাথে গল্প করত, এমনকি রাতে লুকিয়ে লুকিয়ে তেকে নিয়ে ঘোড়ায় চড়ে রাজ্যে ঘুরে বেড়াতো। জঙ্কুক চাইতো তের মনে যেন তার জন্য কোনো প্রকারের ভয় না থাকে, কিন্তু এত কিছুর পরেও তের মনের মধ্যে জঙ্কুককে নিয়ে অনেকটা ভয় ছিল। আর সবকিছু মিলিয়ে তে ভয়ে সিটিয়ে থাকতো। ঘরের একটা কোণে গুটিসুটি মেরে বসে সে সারাক্ষণ কান্না করতো আর ভাবতো সে কি কোনোদিন তার নিজের চেনা পৃথিবীতে তার মায়ের কাছে ফিরে যেতে পারবে। কক্ষে জঙ্কুক যখনই তার জন্য খাবার নিয়ে আসতো, তে ভয়ে আরো দেয়ালের সাথে সেটে যেত। জঙ্কুক তার মনের অবস্থাটা বুঝতে পারে, সে কোনো জোর করতো না। ঘরের দরজার কাছে রূপোর থালায় খাবার রেখে সে শান্ত গলায় বলতো, ভয় পেও না তে, আমি জানি তুমি এক অদ্ভুত পরিস্থিতিতে এখানে এসে পড়েছো, কিন্তু যতদিন আমি বেঁচে আছি এই রাজ্যে কোনো ক্ষতি তোমাকে ছুঁতেও পারবে না। এবার একটু খেয়ে নাও আর নিজের শরীরের যত্ন নাও। এভাবেই দিনগুলো কাটতে থাকে। একদিন রাতে বাইরে প্রচন্ড ঝড় শুরু হয়। অদ্ভুত সেই মহাবিশ্বের ঝড়ের শব্দ সাধারণ পৃথিবীর মতো ছিল না। মনে হচ্ছিল যেন কোনো হিংস্র পশুর গর্জন। ঝড়ের ভয়ঙ্কর শব্দ আর অদ্ভুত নীলচে বিদ্যুতের চমক সব মিলিয়ে ভয়ে তে কানে হাত দিয়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই তে কক্ষের দরজা খোলার শব্দ পায়। শব্দ পেয়ে তে পিট পিট করে দরজার দিকে তাকিয়ে আরো চমকে যায়। তো আজকে গল্পের এতটুকুই। তোমাদের কি মনে হয় দরজার ওপারে কে ছিল? কেনই বা তে চমকে গেল? আর আজকের গল্পটুকু কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও, এবং নেক্সট পার্ট কত তাড়াতাড়ি চাও সেটাও বলে যেও। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি তাড়াতাড়ি পর্বগুলো দেবো নাকি লেট করে দেবো সেটা ডিসাইড করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।